নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বাংলা বলছে। উদ্বেগ উত্তেজনা রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ির মধ্যে তৃণমূলের সুকৌশলী চাল। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনেই সম্প্রীতির মিছিলের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ওই মিছিল অযোধ্যার অনুষ্ঠানের কোনো পাল্টা কর্মসূচি নয়, এমনটাই মন্তব্য করেছেন মমতা। এই নিয়ে যেমন আজকের বিষয় আমাদের আলোচনার, পাশাপাশি আমরা আলোচনা করব আজকে রাহুল গান্ধী সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রার তৃতীয় দিনে যে বার্তা দিয়েছেন তা হলো তৃণমূলের সঙ্গে জোট সম্ভব। তিনি আশাবাদী তৃণমূলের সঙ্গে জোট নিয়ে, অর্থাৎ কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট নিয়ে যথেষ্ট সম্ভাবনা তিনি দেখছেন। এই দুটি বিষয় নিয়ে বাংলা বলছেতে আমরা আলোচনা করব। তবে শুরুতেই যেমনটা বলছিলাম যে অযোধ্যা রাম মন্দিরের সূচনার দিনই মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচি আজকে ঘোষণা করেছেন। আর কি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেখুন আমাদের প্রতিবেদনে। বিতর্ক ছিলই, এবার তা আরো জোরালো হল। রাম মন্দির উদ্বোধনের দিনই রাজ্য জুড়ে পথে নামবে তৃণমূল কংগ্রেস, যে মিছিলের মুখ দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 22শে জানুয়ারি অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠা, বিজেপির হাই ভোল্টেজ ইভেন্ট, ফোকাসের কেন্দ্রে নরেন্দ্র মোদী। ওই দিনই নেতাজি সুভাষচন্দ্র বসুকে সামনে রেখে কৌশলী তৃণমূলের কিস্তিমাতের চাল। 22শে জানুয়ারি প্রথমে কালী মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী, তারপর হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলে হাঁটবেন। সাধারণ মানুষকে ওই মিছিলে অংশ নিতে আহ্বান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বারবার বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমাদের এখানে 23শে জানুয়ারি আছে, 26শে জানুয়ারি এসেছে, 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব, আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনই তৃণমূলের এই কর্মসূচি কি তাহলে পাল্টা কোনো রাজনৈতিক চাল? আমি কোনো পাল্টা করছি না, আমি কোনো প্রতিবাদ করছি না। আমি সাধু সন্তদের মানি, আমি সাধু সন্তদের কথা শুনছি। আমি এখনো মনে করি এ ব্যাপারে আমার একটাই কমেন্টস, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমি সর্বধর্ম সমন্বয় করছি এই কারণে, তার পরের দিন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। সরাসরি নাম করেননি, তবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে প্রধানমন্ত্রীকে বিঁধেছেন তৃণমূল নেত্রী। প্রশাসনিক প্রধানের দায়িত্ব মনে করিয়ে দিয়েছেন। এর আগেও একাধিকবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তুলেছে রাজ্যের শাসক দল। ভোট বৈতরণী পার করতে রামকে এজেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। কলকাতা টিভি। আজকে আলোচনায় স্টুডিওয়ে যারা রয়েছেন, যে সমস্ত অতিথি রয়েছেন, আমার সঙ্গে পরিচয় করে দিই। শুরুতেই আমার সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন কৃষাণু মিত্র, আপনাকে স্বাগত। বিজেপির পক্ষ থেকে রয়েছেন নীলাঞ্জন রায়, কংগ্রেসের পক্ষ থেকে অরিন্দম গোস্বামী এবং বামেদের পক্ষ থেকে রয়েছেন স্বপন মণ্ডল। আপনাদের চারজনকে স্বাগত আমাদের এই আলোচনায়। প্রথমেই যে কথা বলছিলাম, আপনারা শুনলেন আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, অর্থাৎ তিনি যে অনুষ্ঠান 22শে জানুয়ারি হতে চলেছে অযোধ্যায়, তার বিরোধিতা করছেন না তিনি, তেমনি তার যে দলীয় কর্মসূচি তা পালন করবেন এমনটাই তিনি মনে করছেন। আমি সকলের প্রতিক্রিয়া নেব। প্রথমেই জানতে চাইব লীনাঞ্জন বাবুর কাছে যে কিভাবে দেখছেন এটাকে। না, বিষয়টা হচ্ছে আপনারা যেটা দেখাতে চাইছেন এবং মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছে যে তারা একটা সম্প্রীতির মিছিল করবে, এবার 22শে জানুয়ারি সারা ভারতবর্ষের মানুষ তারা অত্যন্ত আহ্লাদিত, গর্বিত এবং আনন্দিত। একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী সারা ভারতবর্ষের মানুষ হচ্ছেন, কারণ বহু সংগ্রামের ফসল, বহু আত্মত্যাগের ফসল, বহু আত্মবলিদানের ফসল, বহু প্রতীক্ষিত প্রায় 500 বছর পর রাম আবার অযোধ্যায় ফিরছেন, রামলালার মূর্তি প্রতিষ্ঠিত হচ্ছে এবং সারা ভারতবর্ষে যখন একটা উৎসবের মেজাজ, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক সুড়সুড়ি দেওয়ার জন্য উনি বলছেন আমি পার্ক সার্কাস ময়দানে আমি মিটিং করব। কেন হঠাৎ করে 22শে জানুয়ারি কেন? কারণ পশ্চিমবঙ্গে এখন তৃণমূল কংগ্রেস ডুবন্ত জাহাজ,
তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় আগামী লোকসভা নির্বাচনে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে, রেশন দুর্নীতি থেকে শুরু করে, খুন, ধর্ষণ, লুট, গণতন্ত্র হত্যা, এটার নামই হচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রত্যেক দিন তৃণমূল কংগ্রেসের একটার পর একটা এমএলএ, এমপি, নেতা তারা আজকে বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। আজকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। আমি একটা পরিসংখ্যান দিচ্ছি আপনাদের। আজকে মুখ্যমন্ত্রী বলছেন সরকারের কাজ পরিকাঠামো তৈরি করা। 2011-তে পশ্চিমবঙ্গের মানুষ দুহাত ভরে বাম জমানার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনে দিয়েছিল। আমরা কি দেখেছি? 1977 থেকে 2011, 34 বছরের বাম জমানা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক দেনার পরিমাণ ছিল 2 লক্ষ কোটি। আর আজকে 12 বছরে তৃণমূলের জামানায় সেই দেনা বেড়ে হয়েছে 6 লক্ষ কোটি টাকা। বেশি কর্মসূচির কথায় আসি। পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক অরিন্দম বাবু। বাম আমলে ছিল 50,000, আজকে 60 লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলায়। বাম আমলে 34 বছরে যেখানে 70 লক্ষ বেকার, আজকে 2 কোটির উপর কর্মসূচির ঘোষণা করা হয়েছে, এটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, দেখুন, প্রথম কথা, বিজেপির প্রতিনিধি বলল রামলালা 500 বছর পর ফেরত আসছেন। দেখুন, হিন্দু, আপনারা তো যাচ্ছেন না। হ্যাঁ, আমি যাচ্ছি না, বলছি যে যেই দেবতা দেওয়াল ফুঁড়ে বেরিয়ে আসতে পারেন, তাকে যদি কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল মনে করেন যে তিনি ছেড়ে চলে গিয়েছিলেন প্রধানমন্ত্রীকে, তাকে আবার আহ্বান করে নিয়ে আসতে হচ্ছে, সেটা কেবল ধর্মের যে অপব্যাখ্যা এমনটা নয়, সেটা ধর্মের অপমান। এবং তার সাথে জানি না ওনারা নিজেরা মূর্খ না ভারতবর্ষের মানুষকে মূর্খ বানাতে চাইছেন। আসল ঘটনাটাই এটা যে রামলালা সেখানে বরাবরই ছিলেন, এটা কাউকে নিয়ে আসার প্রয়োজন নেই। কিন্তু হিন্দু ধর্মে যেটা বলছে, আমরা কেন যাচ্ছি না, আমরা আমাদের বক্তব্যটা বলতে পারি। যেরমভাবে 4 শঙ্করাচার্য যাচ্ছে না, যেরমভাবে পুরীর আচার্য যাচ্ছেন না। অরিন্দম বাবু, আপনাকে একটু বিরত করছি। শঙ্করাচার্য প্রত্যেক জায়গাতেই আমরা যেটা দেখতে পাচ্ছি তাদের বক্তব্য রয়েছে একটা, এবং তারা কেন বিরোধিতা করছেন, তাদের কি মতামত জানতে গেলে আমরা পুরীর শঙ্করাচার্যর যে মত, তার যে মন্তব্য, তিনি এই যে প্রথা, এই প্রথাটাকে মানছেন না, কি বলেছেন তার বক্তব্যে 2 দিন আগে, তিনি শোনাবো একবার। उनका दायित्व होता है संविधान की सीमा में कि धार्मिक आध्यात्मिक क्षेत्र के विधि निषेध का पालन विधिवत हो। हर क्षेत्र में दखल करना राजनेता का उन्माद माना जाता है। भारतीय संविधान की दृष्टि से भी जघन्य अपराध सिद्ध होता है। व्यक्ति प्रतिष्ठा को लेकर जो शास्त्र सम्मत विधि निषेध, उनमें लोभ का, भय का, कोई भावुकता का, विवेक का प्रवेश नहीं है। उस विधि निषेध का अनुपालन करना ही प्रधानमंत्री, राष्ट्राध्यक्ष आदि का दायित्व है। उस विधि का अतिक्रमण करके अपने नाम कमाने का प्रयास करना, भगवान से विद्रोह लेना है, हनुमान जी के गधे का पात्र अपने को बनाना है, चकनाचूर होने का मार्ग प्रशस्त करना। অরিন্দম বাবু, যে প্রসঙ্গে ছিলেন, কেন যাচ্ছেন না, ঠিক কি মনে করে যাচ্ছেন না, আপনাদের এই সিদ্ধান্তের পিছনে নেপথ্যে কি কি কাজ করছে? দেখুন, আমাদের কারণ দুটো। প্রথমত, যেরমভাবে শঙ্করাচার্যরা বললেন যে এই মন্দিরটা ঈশ্বরের দেহের স্বরূপ, যেখানে সেই দেহটা সম্পূর্ণ নয়, সেখানে প্রাণ প্রতিষ্ঠা করা এটা ধর্মের চোখেও অধর্মের কাজ, 1 নম্বর। আর 2 নম্বর, আমরা যেটা মূলত যেই কারণে যাচ্ছি না, যে প্রথমত এই ধর্মকে সামনে রেখে রাজনীতি করা হচ্ছে। এই রাজনীতির, ধর্মকে সামনে রেখে রাজনীতি করার বিরোধী আমরা তাহলে কি সেটাই কারণ, ধর্মকে সামনে রেখে রাজনীতি করার কথাই ভাবছেন? 100বার সেটা তো কারণই, অবশ্যই। আমি আরেকটা কথা বলছি যে বিজেপির একদম মুখপাত্র কিছু চ্যানেল, সেই চ্যানেলেও আমি দেখেছি যে আজকের দিনে দাঁড়িয়ে তারাও এই রাম মন্দিরকে সামনে রেখে কত রোজগার জেনারেট হবে ইত্যাদি ইত্যাদি দিচ্ছেন। দেখুন, ধর্মীয় স্থানে রোজগার হবে, এটা সেই জায়গার বাই প্রোডাক্ট, এটা কখনোই প্রোডাক্ট হতে পারে না। আজকে যখন বিজেপিও এটাকে প্রোডাক্ট বানিয়ে ফেলছে, তখন এতে তাদের যে বানিয়ানিজম সেটাই প্রকাশ পায়। আর আমরা এরই বিরোধী যে ভারতবর্ষের অর্থনীতি কখনো মন্দির থেকে চালিত হতে পারে না। ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে সবসময়ই সরকারের যেটা দায়, সেই দায় সরকার প্রতিষ্ঠান তৈরি করবে, সেটা ধর্মীয় প্রতিষ্ঠান নয়। বিজেপি যেটা করছে সেটা ধর্মকে সামনে রেখে রাজনীতি। আমরা এই ধর্মকে সামনে রেখে রাজনীতির বিরোধী। আর অবশ্যই এর একটা ধর্মীয় দৃষ্টিকোণও রয়েছে, সেটা শঙ্করাচার্যরা বলে দিয়েছেন। স্বপনবাবু, আপনাদের স্ট্যান্ড পয়েন্ট জানতে চাইবো। দেখুন, আমরা তো পরিষ্কার করে বলেছি যে ধর্ম নিয়ে বামপন্থীরা এত বেশি মাতামাতি করে না।
তারা একটা ধর্ম নিয়েই মাতামাতি করে, সেটা হচ্ছে মানব ধর্ম, মানুষের ধর্ম, মানে মানুষকে মানুষ বলে মনে করে যে ধর্ম, সেই ধর্ম নিয়েই কিন্তু বামপন্থীরা বেশি মাতামাতি করে। বিজেপির যিনি প্রতিনিধি আছেন তার একটা কথা শুনে একটু অবাক লাগছিল, যে উনি বলছিলেন যে 500 বছর পরে রাম আবার ফিরে যাচ্ছেন অযোধ্যাতে। তাহলে আমার জানার ইচ্ছে থাকলো যে এই 500 বছর তাহলে রাম কোথায় ছিলেন, এক। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে অযোধ্যাবাসী যারা বা উত্তরপ্রদেশের মানুষ যারা আর কি, তাহলে তাদের মনে কি রাম ছিল না? তাদের হৃদয়ে কি রাম ছিল না? ভারতবাসীর মনে কি তাহলে রাম ছিল না? তাহলে একমাত্র আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী হলেন মোদি সাহেব, এবং তিনি হাতে করে রামলালা সেখানে প্রতিষ্ঠা করবেন, তারপর রামকে নিয়ে মানুষ মাতামাতি করবে, এটা তিনি বলতে চাইছেন। মানে এর থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে একটা রাজনৈতিক দল বিজেপি তারা কতটা দেউলিয়াপনায় ভুগছে। তারা রাজনীতিটাকে একেবারে মানে ধর্মটাকে একবারে রাজনীতির মধ্যে ঢুকিয়ে দিতে চাইছে। কিছুদিন আগে 56 ইঞ্চির বিজ্ঞাপন দিয়ে ভোট চাইতো, তাই না? উন্নয়নের বিজ্ঞাপন দিয়ে, ডিজিটাল ইন্ডিয়ার বিজ্ঞাপন দিয়ে, বছরে 2 কোটি চাকরির বিজ্ঞাপন, কালো টাকা ফেরত নিয়ে আসবো এর বিজ্ঞাপন দিয়ে তারা কিন্তু ভোট চাইতো মানুষের কাছে। এখন 2024 সালের ইলেকশনটা যখন এগিয়ে আসছে, তখন কিন্তু তারা একমাত্র প্রচারের মুখ করতে চাইছে রামকে। এটা একটা রাজনৈতিক দলের কতটা দেউলিয়াপনা এবং একটা রাজনৈতিক দল কতটা অন্তঃসার শূন্য হয়ে গেলে এই কাজটা করতে পারে, এটা এখন বোঝা যাচ্ছে। আমরা কিন্তু পরিষ্কারভাবে বলি যে ভারতবর্ষ একটা দেশ যেখানে একটা মানে থিওলজির একটা জায়গা আছে, এখানে ধর্মের একটা জায়গা আছে। হাজার হাজার বছর ধরে মানুষ তার নিজস্ব বিশ্বাস অনুযায়ী এখানে কিন্তু ধর্মাচরণ করতে পারে। এই যে আমি একটা কথা বলি, হ্যাঁ 1 সেকেন্ড একটা কথা বলে দিই। আমাদের দেশে দেখবেন কয়েক লক্ষ হিন্দু মন্দির আছে। তাহলে এই বিজেপি, এই হিন্দু মহাসভা, এই RSS এগুলো প্রতিষ্ঠা হওয়ার আগেই তো সেই মন্দিরগুলো প্রতিষ্ঠিত হয়েছিল। তখন তো কোনো বিজেপির লোক বা বিজেপির নেতা বা RSS এর নেতা কেউ গিয়ে হাত ধরে কোনো দেবতাকে মন্দিরে ঢুকিয়ে দিয়ে আসেনি। তাহলে সেখানে কি দেবতারা প্রতিষ্ঠিত আছে না নেই? এটা বিজেপি নেতারা বলুক। এত বড় বড় মন্দির আছে ভারতবর্ষে, আমাদের পুরীর মন্দির কথা বলুন, ওদিকে তিরুপতি মন্দির কথা বলুন। কৃষ্ণবাবুর কাছে বিরতির পর আসবো। আমাদের এই আলোচনা কিন্তু থাকছে বাংলা বলছেতে, এই বিষয় নিয়ে আমরা ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর আলোচনা নিয়ে। কৃষ্ণবাবুর কাছে আসবো। আমরা প্রত্যেকের প্রতিক্রিয়ায় পেয়েছি, সব দল তার বক্তব্য জানিয়েছে, কেন যাচ্ছে না তারা, তাদের কি দৃষ্টিভঙ্গি। কৃষ্ণবাবু, একটা বিষয় বলুন তো, কোথাও গিয়ে এটা একটা মনে হয় না যে সফট হিন্দুত্বের লাইন ধরার চেষ্টা? কারণ মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আজকে সাংবাদিক বৈঠকে, তিনি যেটা বলছেন যে পাল্টা অনুষ্ঠান নয়, রাম মন্দিরের বিরোধিতাও নয়, তিনি তার দলীয় কর্মসূচিতে যাচ্ছেন। এটাকে সেই ক্ষেত্রেই আমি বলছি যে তাহলে কি একটা সফট হিন্দুত্বের লাইন ধরার চেষ্টা, মানে ব্যালেন্স অ্যাক্ট বলা যেতে পারে? না, আমরা তো রাজনৈতিক হিন্দুত্বে মান্যতা দিইনি, কিন্তু ধর্মীয় হিন্দুনেস সেটা তো আমাদের মধ্যে চিরন্তন আছেন। আমার নেত্রীর বাড়িতে যখন উনি সাংসদও ছিলেন না, তখনও ওনার বাড়িতে উনি মন্ত্রোচ্চারণ করতেন, ঠাকুর পুজো করতেন, কালী পুজো করতেন। তারপরে বারংবার হয়েছে। আমি আবার বলছি, আমরা গেলাম না, আমরা তো অতই গৌণ, আমরা তো সাধারণ মানুষ, একটি ছোট রাজনৈতিক দল। শঙ্করাচার্যরা কেন যাচ্ছেন না? আজকে এক শ্রেণীর শঙ্করাচার্য বলছেন আমাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, করলেও যেতাম না। আরেক শ্রেণীর শঙ্করাচার্য বলছেন যে আমাদের নিমন্ত্রণ করা হয়েছিল, তাও আমরা যাব না। তো আমরা তো অনেক গৌণ। আজকে হিন্দু ধর্মের ব্যাখ্যা কি বিজেপি, RSS, হিন্দু বিশ্ব হিন্দু পরিষদ থেকে শিখতে হবে, নাকি শঙ্করাচার্যদের থেকে শিখতে হবে, নাকি আদি শঙ্করাচার্য যে 4টা পীঠ স্থাপন করেছিলেন, 4টা জ্যোতির্লিঙ্গকে কেন্দ্র করে 4টা হিন্দু ধর্মের পীঠস্থান স্থাপন করেছিলেন ভারতের 4টি দিকে, উত্তরে যোশী মঠ, দক্ষিণে যেটা কালাডির কাছে কেরালাতে, আজকে পশ্চিম ভারতে দ্বারিকাতে, পূর্ব ভারতে উড়িষ্যার পুরীতে। তো এই যে পুরী ধাম, দ্বারকা ধাম, এই যে যোশী মঠের ধাম, এই যে ধামগুলোতে যারা শঙ্করাচার্য বসে আছেন, তাদের হিন্দু ধর্মকে স্বীকৃতি ভারতের মানুষ দিয়েছে, আবহমান কাল থেকে দিয়েছে। বিজেপি তো 1980 থেকে গড়েছে, আবার হয়তো 2024-এ পার্টিটাই উঠে যাবে, বিষয়টাই তা নয়। আমি আবার বলছি আজকে বিজেপির প্রতিনিধি বললেন যে ওনারা নাকি আহ্লাদিত, গর্বিত। নিশ্চয়ই, যদি এক শ্রেণীর মানুষ এটাতে গর্ব অনুভব করেন, আমাদের আপত্তি নেই, আমাদেরও অনেকেও করতে পারে, আমারও গর্ব হতে পারে। কিন্তু এখানে তো বিষয়টা গর্ব হওয়া বা আহ্লাদিত হওয়া নয়, কথা হচ্ছে হিন্দু ধর্মের মান, হিন্দু ধর্মের ঐতিহ্য রক্ষা হচ্ছে না ভুলুণ্ঠিত হচ্ছে। আমি জাস্ট 2-3টে উদাহরণ দিচ্ছি। আজকে
আমরা জানি যে এই রাম মন্দিরের ভিত্তি প্রস্তাব বা ভূমি পূজন হয়েছিল রাজীব গান্ধীর আমলে। রাজীব গান্ধী স্বয়ং তার নেতৃত্ব দিয়েছিলেন এবং সেখানে হিন্দু ধর্মের প্রতিনিধি রূপে অশোক সিংঘল, বিশ্ব হিন্দু পরিষদের তৎকালীন নেতা, তার নেতৃত্বে এর ভূমি পূজন হয়েছিল। এবং সেই ভূমি পূজনটা কার হাত ধরে হয়েছিল? আজকে বিজেপির লোকেরা তাকে সম্মান জানানো তো দূরের কথা, তার নামও হয়তো মনে রাখেন না, কমলেশ চৌপাল। ঝাড়খণ্ডের একটি গ্রামের একটি প্রান্তিক পরিবারের একটি শিডিউল কাস্ট, একটি প্রান্তিক সমাজের মানুষ কমলেশ চৌপাল, তার হাত ধরে রাম মন্দিরের ভূমি পূজন হয়েছিল। আজকে নরেন্দ্র মোদীকে এই 2022 সালে পুনরায় কেন সেই ভূমি পূজন করতে হলো? এটা তো হিন্দু ধর্ম, হিন্দু শাস্ত্র, হিন্দু মত, হিন্দু পরম্পরা এত স্বীকৃতি দেয় না একটা মন্দিরের, একটা বাড়ির দুবার করে ভূমি পূজন। এটা তো ধর্মকে ভাঙা হচ্ছে, ধর্ম রাজনীতিকরণ শুধু নয়, ধর্মকে লুটিয়ে ফেলা হচ্ছে, আচ্ছা, এই ধর্মকে জায়গাটায় অপমান করা নীলাঞ্জনবাবু কি হচ্ছে। বলবেন? আমি জাস্ট আরো একটা যোগ করে দিই। বলুন। আজকে শঙ্করাচার্যরা কি বলছেন? হিন্দু শাস্ত্রের কথা বলছেন যখন যেখানে শঙ্করাচার্য তিনি ধর্মের একদম শীর্ষে বসে আছেন, সেখানে রাজনৈতিক পদাধারী একটা মানুষ গৌণ, সে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হোক বা দেশের প্রধানমন্ত্রী হোক, সে রাজনৈতিক তার পদ মর্যাদা থাকতে পারে, কিন্তু ধর্মের কাছে সে গৌণ। শঙ্করাচার্য হিন্দু ধর্মের শীর্ষে বসে আছে। আজকে তাদেরকে স্বীকৃতি না দিয়ে মোদি কেন এর যে জলাভিষেক বা যা করবেন উনি যেইভাবে মন্দির প্রতিষ্ঠা, এবং মন্দিরটা পুরো হয়নি, এটা একটা কন্টেনশন। এবং একটা মন্দিরে আমরা জানি সব মন্দিরে সেবায়িত থাকে, সেবায়িতরাই হচ্ছে যে মন্দিরের যে মূর্তি থাকে, লিঙ্গ থাকে, তার মুখ্য ধারক বাহক, তার পুজোর অধিকার, সেই মূর্তির ছোঁয়ার অধিকার শুধুমাত্র সেবায়িতদের থাকে। মোদি সেখানে কোথায় চলে আসছে? আজকে আমরা জানি যে যদি কোনো বিবাহিত ব্যক্তি থাকে, তার কোনো ধর্মীয় আচার করতে গেলে তাকে সস্ত্রীক বসতে হয়। আমরা রামায়ণে পড়েছি যেখানে রামচন্দ্রর হয়নি, সে তার সীতা মায়ের একটি স্বর্ণ মূর্তিকে তাকে রাখতে হয়েছিল। আজকে এখানে একজন বিবাহিত মানুষ কি করে করবে? এইগুলো তো ধার্মিক প্রশ্ন বারবার শঙ্করাচার্যরা করছে। নীলাঞ্জনবাবু, আপনার কাছে আসবো। যে পয়েন্টগুলো তুললেন, অর্থাৎ প্রথা মানা হচ্ছে না, এটা কিন্তু অনেকাংশের মত যে প্রথা মেনে কিন্তু রামলালার প্রতিষ্ঠা হচ্ছে না। এই জায়গা থেকে আপনারা কি বলবেন? এটা তো বারবারই অভিযোগ উঠছে, শঙ্করাচার্যরাও তো একই কথা বলছেন, নিয়ম মেনে হচ্ছে না। বিরোধীরা এখন রামাতঙ্কে ভুগছে, গেরুয়াতঙ্কে ভুগছে, মোদি আতঙ্কে ভুগছে, নাম্বার 1। তার সঙ্গে নিয়ম মানার নাম্বার 2, আপনারা যে শাস্ত্রের কথা বলছেন বা নিয়মের কথা বলছেন বা আচারের কথা বলছেন, প্রথম কথা আপনাদের বা বিরোধীদের যে অভিযোগটা, সরকার কিন্তু সুমোটো এই কর্মসূচি করছে না। এই কর্মসূচি কারা করছে? রাম জন্মভূমি তীর্থক্ষেত্র, অর্থাৎ একটা ট্রাস্ট, সেখানে বিশ্ব হিন্দু পরিষদ আছে, অন্যান্য সামাজিক সংগঠন আছে, এরা সবাই মিলে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সেখানে রামলালা, রামের মূর্তি প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়েছেন। এবং এখানে দুটো জিনিস বিচার্য বিষয়। প্রথম হচ্ছে মন্দিরের প্রতিষ্ঠা, আর একটা হচ্ছে ভগবানের প্রতিষ্ঠা। আমরা এই প্রসঙ্গে আসবো, দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আসবো একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, এই আলোচনায় ফিরছি খুব শিগগিরই, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর আলোচনায়। আমরা আলোচনায় আসবো, নীলাঞ্জন বাবুর কাছে আসবো, তার প্রতিক্রিয়া জানবো, কিন্তু তার আগে আজকে মোহাম্মদ সেলিম এই অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে কি বলেছেন সেটা আপনাদের শোনাবো। তিনি যেটা বলেছেন যে এই উদ্বোধনের পর রাজ্যে একটা বিষাক্ত সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি হতে পারে। কি বলেছেন শোনাবো। অযোধ্যায় সরকারি তরফ থেকে প্রধানমন্ত্রীকে দিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারকে ব্যবহার করে মন্দির নির্মাণ ও তার উদ্বোধন নিয়ে যে আবহাওয়া তৈরি করা হচ্ছে, তাতে গোটা উত্তর ভারতে এবং পরবর্তীকালে আমার মনে হয় এসব রাজ্যেও একটা ভয়ের পরিবেশ, একটা বিষাক্ত সাম্প্রদায়িক উন্মাদনা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে কোনো কোনো সংগঠন। নীলাঞ্জন বাবু, না, যে জায়গাটা থেকে আমি বলছিলাম সেইটা শেষ করে নিয়ে এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আমি যেটা বলছিলাম যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে মন্দির প্রতিষ্ঠা আর একটা হচ্ছে ভগবানের প্রতিষ্ঠা। দুটো কর্ম কিন্তু পৃথক।
আলাদা। এবং এই যে ভগবানের প্রতিষ্ঠা হচ্ছে, রামলালার মূর্তি প্রতিষ্ঠিত হচ্ছে, তার জন্য কিন্তু সেখানে বেদী এবং গর্ভগৃহ সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। তো বেদী এবং গর্ভগৃহ যেখানে সম্পূর্ণ হয়, সেখানে ভগবানের প্রতিষ্ঠা যেটা হচ্ছে প্রধানমন্ত্রীর হাত দিয়ে, সেটা কিন্তু শাস্ত্র মেনে, 1 নম্বর। 2 নম্বর, এই যে আজকে ভারতীয় জনতা পার্টিকে বলা হচ্ছে যে এই সংগঠন বিষ ছড়াচ্ছে, সাম্প্রদায়িক বিষ বাষ্প করছে, তা কিন্তু সম্পূর্ণ একটা মিথ্যা প্রচার। কারণ মিথ্যা প্রচার ছাড়া সিপিএম পার্টির আর কিছু অবশিষ্ট নেই। এই মিথ্যা করতে করতে আজকে সিপিএম পার্টিটা পশ্চিমবাংলায় শূন্যতে গিয়ে ঠেকেছে। প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলছেন, ভারতবর্ষে আমার নেতৃত্বে, বিজেপির নেতৃত্বে কোনো জাত নেই, কোনো ধর্ম নেই। 4টে জাত আছে ভারতবর্ষে, একটা কৃষক, একটা যুব, একটা মহিলা এবং একটা গরিব। এই 4টে জাতের উন্নয়ন করব। এই 4 জাতের আর্থ সামাজিক উন্নয়নের মধ্য দিয়ে ভারতবর্ষের সামগ্রিক উন্নয়ন হবে। এটাই নয়া ভারত, এটাই ডিজিটাল ভারত, এটাই মোদিজির ভারত। সেই ভারতের বিরোধিতা করছে, সেই স্লোগানের বিরোধিতা করছে সিপিএম পার্টি, তৃণমূল পার্টি। আজকে পশ্চিম বাংলায় সিপিএম পার্টি একদিকে কংগ্রেসের সাথে, আরেকদিকে ইন্ডিয়া জোটে সামিল হচ্ছে, আরেকদিকে তৃণমূলের মেকি বিরোধিতা করছে। আজকে সিপিএম, তৃণমূল এবং কংগ্রেস একযোগে ইন্ডিয়া জোট না পিন্ডিয়া জোট, সেটা পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে। এই 3টে পার্টিকেই পশ্চিমবঙ্গের মানুষ সঠিক শিক্ষা আগামী লোকসভা নির্বাচনে দেবে। এবং যেভাবে আজকে পশ্চিম বাংলার বুকে মুখ্যমন্ত্রী, একটু আগে মুখ্যমন্ত্রী বলছিলেন, উনি নাকি তার প্রেস কনফারেন্সে বলেছে, আপনি ভালো করে খেয়াল করবেন, মাননীয় শুভেন্দু অধিকারী এটা নিয়ে টুইটও করেছেন, বলেছেন রাজ্য সরকার নাকি অনুকূল ঠাকুরকে জমি দিয়েছে। কি অদ্ভুত মিথ্যে কথা, কি অদ্ভুত মিথ্যে কথা। আজকে পশ্চিম বাংলার বুকে এমন একটা রাজনৈতিক দল চলছে, যে রাজনৈতিক দল পশ্চিম বাংলাকে একদম শ্মশান বাংলায় পরিণত করেছে, বেকার যুবকদের চাকরি কেড়ে নিয়েছে, লাখ লাখ যোগ্যতা সম্পন্ন বেকার যুবককে প্রতারিত করেছে, বাংলা আজকে শিল্প আজকে শূন্য করে দিয়েছে। আজকে বেকারদের চাকরি নেই, কর্মসংস্থান নেই। আজকে পশ্চিম বাংলা অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ পিছিয়ে পড়েছে। তাই আজকে তৃণমূল কংগ্রেসের আপনাকে একটু বিরত করছে। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে আজকে বলেছেন কি, বিজেপি সবচেয়ে বড় চোর। কি বলেছেন একবার শুনিয়ে দিই। আমি জানি বিজেপি সব জায়গায় বলে বেড়াচ্ছে চোর চোর চোর, ওরা সবচেয়ে বড় চোর। লোকে বলছে অলি গলি में चोर है, बीजेपी का सब चोर है। অলি গলি में चोर है, बीजेपी का सब चोर है। বড় বড় ডাকাত, বড় বড় গুন্ডা, বড় বড় ক্রিমিনাল এজেন্সিদের প্রোটেকশনে আছে, এজেন্সিরা আজ বাঁচাচ্ছে। গলি গলি মে চোর হয়, পিসি ভাইপো চোর হয়, এটাই স্লোগান। আমি বলি, এটা তো স্ট্রিট কর্নার হচ্ছে না। আশা করি মানে এই যে একচেটিয়া বলে যাওয়া মিথ্যাচার, এই মিথ্যাচারের একটু পর্দা ফাঁস করা উচিত। আজকে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে যদি আমি বেকারত্বের মাপকাঠি দেখি, তাহলে ভারতবর্ষের গড় বেকারত্ব, যদিও কেন্দ্র সরকার ডেটা দেয় না, তাও যেসব ডেটা কেন্দ্র সরকারের নীতি আয়োগ থেকে এসছে সেগুলোকে কোট করছি। ভারতে গড় আনএমপ্লয়মেন্ট রেট ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 6.56, পশ্চিমবাংলার আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 5.3, মানে ন্যাশনাল অ্যাভারেজ থেকে কম। এছাড়া বিজেপি শাসিত যদি অন্যান্য দেখি, ভারতবর্ষের সবথেকে বেশি বেকারত্ব যেই রাজ্যতে, সেখানে হচ্ছে 37.4, সেটা হচ্ছে বিজেপি শাসিত হরিয়ানা, যেই হরিয়ানাতে দ্বিতীয়বার বিজেপি সরকার চালাচ্ছে। তো সুতরাং এই মিথ্যাচারগুলো করেনি। এবার আসি যে পভার্টি এলিভিয়েশন, আমরা তো নীতি আয়োগের পরিসংখ্যান বলছে 2016 থেকে 2021 প্রায় 1,93 লক্ষ মানুষকে বিপিএল থেকে, বিলো পভার্টি লাইন থেকে পশ্চিমবাংলা সক্ষম হয়েছে এগুলো মানুষকে তুলে আনতে, যেখানে গুজরাট ডবল ইঞ্জিন থাকা সত্ত্বেও 41 না 42 লক্ষতে আটকে গেছে 5 বছরে। এখন যদি পরিসংখ্যান দেখি, যেটা আজকে এসছে অদ্ভুতভাবে, এরা তো খালি মিথ্যাচার করে।
যেটা আজকে এসছে, যে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন ইন্ডিয়া, ভারতবর্ষের যেটা গড় সেটা হচ্ছে 11.28, যেখানে পশ্চিমবাংলা হচ্ছে 8.6 আর গুজরাট হচ্ছে 9.3, আর বিজেপি শাসিত উত্তরপ্রদেশ হচ্ছে 17.4, যেটা রেড জোনে চলে গেছে। এবং পশ্চিমবাংলার এই 8.6 মাল্টি ডাইমেনশনাল পভার্টি, তার জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে কখনো কেন্দ্র সরকার কখনো ইউএনও তারা পুরস্কারে ভূষিত করেছে। এই মিথ্যাচার করলে যা হয় আর কি, ওই জন্য নিজেদেরগুলো দেখা যায় না। এখানে বলা হলো আমরা নাকি রামাতঙ্কে ভুগছি, আমরা নাকি গেরুয়া আতঙ্কে ভুগছি। আচ্ছা, নীলাঞ্জন বাবু গেরুয়া পাঞ্জাবি পড়েছেন, উনার অধিকার, কিন্তু শাস্ত্র মতে যারা সর্বত্যাগী সন্ন্যাসী হয় তারা এই গেরুয়া বসন পড়ার জন্যে তাদের গুরু থেকে তার আশীর্বাদ এবং অনুমতি ক্রমে গেরুয়া বসন পড়তে পারে। আমাদের রামকৃষ্ণ মিশনে আমরা জানি যারা ব্রহ্মচর্য পালন করে তারা সাদা বসন পড়েন, তারপরে যখন সন্ন্যাস ধর্মতে তারা প্রবেশ করেন ব্রহ্মচর্যের পর তার গুরুর অনুমতি ক্রমে এবং গুরুর দেওয়া গেরুয়া বসন নিয়ে, শাস্ত্রমতে নিয়ে তারা গেরুয়া বসন করে। এই বিজেপি, ভণ্ড বিজেপি, আটানা চারানা, চোর ছেচোর ডাকাত, এরা সব যারা বাজার থেকে গিয়ে 100 টাকা 1000 টাকাতে পাঞ্জাবি কিনে গেরুয়া পাঞ্জাবি পড়ছে, তারা আমাদেরকে বলবে আমরা গেরুয়া আতঙ্কে ভুগছি নাকি? আমাদের দলীয় পতাকাতেও গেরুয়া আছে, বিজেপির একলা গেরুয়া নয়। যেন ভারতবর্ষের মানুষ এবং বাংলার মানুষ রায় দিয়েছে। এক মিনিট আমি একটা জিনিস অ্যাড করে দিই। ওই যে ট্রাস্টের কথা বললো না, পিএম কেয়ারসটাও ট্রাস্ট, ভণ্ড ট্রাস্ট, যেটা কেন্দ্র সরকার স্বীকার করে নিচ্ছে প্রাইভেট ট্রাস্ট। এই রাম মন্দিরের তথাকথিত ট্রাস্টটাও একটা ভণ্ড ট্রাস্ট, যেটা মোদির নির্দেশে, বিজেপির নির্দেশে হয়েছে। তার কারণ হচ্ছে অরিজিনাল যারা বিশ্ব হিন্দু পরিষদের অরিজিনাল নেতা ছিলেন অশোক সিংহলরা, তারা করেছিলেন রাম জন্মভূমি ন্যাস, যেই ন্যাসটাকে এরা ডিসলভ করে দিয়েছে এবং এখন বিজেপি এবং মোদির প্রেসারে এই নতুন ট্রাস্টটা করেছে, যার অন্যতম জেনারেল সেক্রেটারি চম্পত রায় যখন শঙ্করাচার্যরা প্রতিবাদ করছে, বলছে সব ধর্মশাস্ত্র বিরুদ্ধে গিয়ে এরা কাজ করছে, এই চম্পত রায় কি বলেছে মাত্র 10-12 দিন আগে? চম্পত রায় বলেছে যে শঙ্করাচার্যের বলার অধিকার নেই, এটা শাক্ত সমাজের নয়, এটা শৈব সমাজের নয়, এটা বৈষ্ণব সমাজের নয়, এটা রামানন্দ সমাজের। এবং রামানন্দ সমাজকে যখন বলেছে আপনারা ওনাদেরকে দিয়ে প্রতিষ্ঠা করুন, সেটাতেও অস্বীকার করে। বলুন। হ্যাঁ, বিষয়টা যেটা হচ্ছে যে অনেকগুলো বিষয় উঠে এসছে আর কি, যে বিজেপির প্রতিনিধিও বললেন, তৃণমূলের প্রতিনিধি বললেন। আমি প্রথমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকাটা নিয়ে একটু বলি, তারপর আমি অন্য বক্তব্যে আছি। সেটা হচ্ছে যে এই যে দেখুন না, যে হঠাৎ করে কোনো কিছু বিষয়ে প্রোঅ্যাক্টিভ হওয়া মানে তার পেছনে একটা সাইকোলজি কাজ করে। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বললেন তিনি, যে আমি কিন্তু বিরোধিতা করছি না, প্রতিবাদ করছি না, কিন্তু আমি কালীঘাটে সেদিন যাব। তার মানেটা কি, ওদিকে রাম মন্দির উদ্বোধন হচ্ছেন আর উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি কালীঘাটে যাবেন, মানে এটা একটা ফোকাস নিজের দিকে ঘোরানো আর কি। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে কালীঘাটে গিয়ে ওখান থেকে বেরোবেন হাজরা থেকে মিছিল করে পার্ক সার্কাসে সর্বধর্ম সমন্বয়। প্রথম কথা আমি একটা কথা বলি যে তারা মিছিলের রুটটা বলছেন, মানে পার্ক সার্কাসটাকে একটা প্রতীকী জায়গা থেকে পার্ক সার্কাস মাঝে যত ধর্মীয় স্থান পড়বে আপনি বলছেন ছুঁয়ে যাবেন না, আমি বলছি ছুঁয়ে যাবে না, ওনারা বলছেন নাকি, আমি যে কথাটা বলছি আমার বক্তব্যটা অন্য জায়গায়। যে রাম মন্দির উদ্বোধন হচ্ছে, বিজেপির মতো একটা সর্বগ্রাসী দল, তারা একটা সারা দেশে উন্মাদনা তৈরি করতে চাইছে, এটাকে ভোটের কাজে লাগাতে চাইছে, হাইপ তোলার চেষ্টা করছে। হ্যাঁ, হাইপ তোলার চেষ্টা করছে। সেই জায়গায় বাকি যারা দায়িত্বশীল রাজনৈতিক দল, যারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ মনে করে, তাদের এই ব্যাপারটাতে প্রতিবাদ করা উচিত, কিন্তু সেই প্রতিবাদের ফর্মটা আলাদা উচিত। ভারতবর্ষের কোনো রাজ্যে আপনি দেখুন যেখানে অবিজেপি সরকার আছে, সেখানে কিন্তু কেউ আলাদা করে কোনো কিন্তু প্রোগ্রাম এখনো পর্যন্ত নেয়নি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন, কারণটা কি? কারণ উনি হচ্ছেন আমাদের রাজ্যে প্রথম প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা যাকে বলা হয় সেটা আমদানি উনি করেছেন। কারণ মুসলিমদের অনুষ্ঠানে গিয়ে মাথায় ফেজ টুপি পরা, চার্চে গিয়ে খ্রিস্টানদের মতো করে পোশাক পরা, এই যে ভণ্ডামি, একটা রাজনৈতিক নেতারা এটা এই ভণ্ডামি করার প্রয়োজন নেই। আমি গুরুত্ব দেব কেন? ওরা হনুমান জয়ন্তীর মিছিল করলে আমি কেন রামনবমীর মিছিল করব? অরিন্দম বাবু, এটা একটু আমাকে দিতে হবে, যেহেতু আমার মুখ্যমন্ত্রী। আমি আসবো আপনার কাছে। অরিন্দম বাবু, আপনিও বলে দিন যে কি ঠিক কারণটা কি তাহলে দুটো ক্ষেত্র, একটা হচ্ছে বলুন। বলছি আমি আগে বিজেপির প্রতিনিধির বক্তব্যে আসি। বিজেপির প্রতিনিধি বললেন যে নরেন্দ্র মোদী বলেছেন ভারতবর্ষে 4খানা জাতি রয়েছে, একটা মহিলা, একটা যুবক, একজন কৃষক আর একজন হচ্ছে গরিব মানুষ। এবার আমি আপনাকে তথ্য দিয়ে বলছি,
যদি আপনি যুবক সম্প্রদায়ের কথা বলেন তাহলে ভারতবর্ষে 47 বছরের মধ্যে বেকারত্বের হার সর্বাধিক। এটা যুবকদের ভালো করা না খারাপ করা আপনাদের বিচার করতে দেখতে হবে। আরেকটা জাতি হচ্ছে মহিলা। মহিলাদের ওপর অপরাধ, মহিলাদের 47, মহিলাদের বিরুদ্ধে অপরাধ ভারতবর্ষে নরেন্দ্র মোদীর জামানায় 12.3% বেড়েছে। যদি মহিলা একটি জাতি হয় তাহলে তার প্রতি আক্রমণ, এটা বলুন এটা কোন দিক থেকে ন্যায়ের। কৃষক আত্মহত্যা আপনি যদি দেখেন, কৃষক আত্মহত্যা প্রত্যেক বছর নরেন্দ্র মোদীর জামানায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কৃষক সমাজ গেল। আর একটা যেই গরিব সমাজের কথা তো বললামই, ভারতবর্ষে নাকি আজকে পঞ্চম অর্থনীতির দিক থেকে, কিন্তু ভারতবর্ষ হাঙ্গার ইন্ডেক্সে একের পর এক নিচের দিকে নেমে যাচ্ছে। তার মানে গরিব মানুষ গরিব থেকে গরিবতর, আর বড়লোক থেকে। ওনারা যেই সমাজটাকে বলতে পারছেন না, যেই সমাজটার নামটা উল্লেখ করলেন না, পঞ্চম সমাজ, সেটা হচ্ছে ভারতবর্ষের কিছু মুষ্টিমেয় ব্যবসায়ী গোষ্ঠী। অ্যাকচুয়ালি এই সরকারটা তাদের জন্য। সেই কারণে ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরের থেকে আর্থিক অপরাধ 15.8% বেড়ে গেছে। এই সরকার একমাত্র, আমাকে একটু সময় দিন, আপনি যে আরো একটা বিরতিতে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আমি একটু আপনাকে বিরত করছি, এই আলোচনা নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর আলোচনায়। অরিন্দমবাবু, যে প্রসঙ্গে ছিলেন আপনি বিরতির আগে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এই বিজেপির একটাই জাতি, মানে তাদের কথা মতো একটাই জাতির পাশে তারা সবসময় দাঁড়াচ্ছেন, সেটা হচ্ছে ভারতবর্ষের মুষ্টিমেয় কিছু ধনী ব্যক্তি, মুষ্টিমেয় কিছু ব্যবসায়ী গোষ্ঠী। সেই কারণে আর্থিক প্রতারণা, আর্থিক অপরাধ 15.8% বাড়ছে। রাম মন্দিরকে এই যে রামলালার প্রতিষ্ঠা দিবসে না থাকা, উপস্থিত না থাকার নেপথ্যে কোন কোন বিষয়গুলো কাজ করছে স্পষ্ট করে বলুন। পরিষ্কার কথা হচ্ছে বিজেপি কিছু মানুষের ভাবাবেগকে উস্কে দিয়ে সমাজের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে, আমরা এর বিরোধী। দ্বিতীয়ত, এই ভারতবর্ষের অর্থনীতিকে এরা মন্দির ভিত্তিক করে দিতে চাইছে। আমি যেটা বলছিলাম, ঐতিহাসিক যে রায় ছিল রাম মন্দিরকে নিয়ে, সেটাকে তো মান্যতা দিয়েছিলেন আপনারা। হ্যাঁ, অবশ্যই মান্যতা তো দিতেই হবে। ভারতবর্ষের নাগরিক, একজন সংবিধানে বিশ্বস্ত মানুষ হিসেবে, সংবিধানে বিশ্বাসী দল হিসেবে আমাদের মান্যতা তো দিতেই হবে। আমরা সেই নিয়ে বিরোধিতা করছি না। বিরোধিতাটা এই সামাজিক অন্যায়ের বিরুদ্ধে, বিরোধিতাটা রাজনৈতিক অন্যায়ের বিরুদ্ধে এজেন্ট বানিয়েছে বিজেপি। এক্স্যাক্টলি তাই। রামকে বিজেপি এটা করেছে। এখানে দুটো, এখানে বাইরে টেনে নিয়ে এসে রাস্তায় রাজনীতির শুধু তাই নয়, এখানে একটা কথা বলে নি, সোজা তারপর কথায় কৃষ্ণদা আসছে। স্পষ্ট বলুন। আমি হ্যাঁ, দুটো কথা এখানে বলবো। প্রথম কথা, যে অভিযোগগুলো একই সুরে তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম, ইন্ডিয়া জুটের যে সুরটা দিল্লিতে রাহুল গান্ধী বেঁধে দিয়েছে, সেই সুরেই তো এখানে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস কথা বলছে, এবং এই স্টুডিওতেও কথা বলছে। এবং তাদের একটাই লক্ষ্য যে কিভাবে বিজেপির সম্পর্কে মানুষের কাছে মিথ্যা প্রচার করা যায়। প্রথম কথা, শঙ্করাচার্য কি মিথ্যা প্রচার করছে? আজকে প্রথম কথা, রাম হচ্ছে একটা আবেগ। রাম ভারতবর্ষের মানুষের আত্মা। রাম হচ্ছে ঐতিহ্য, রাম হচ্ছে পরম্পরা। লোকসভা নির্বাচনের আগে আপনারা এই যে আজকে কংগ্রেস যেটা 22শে জানুয়ারি রঞ্জনবাবু, ভোটের আগে আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করছে 22শে জানুয়ারি মিছিল। আরেকটা কথা, রাম কি বলেছে? আরেকটা কথা, আপনি আমাকেই করবেন ভারতবর্ষের আরেকটা কথা শুনুন। না, আপনি আরেকটা ভোটের আগে অসমাপ্ত মন্দির, আমার নাম, তোমার নাম, চীন আর ভিয়েতনাম যারা বলে, তাদের কাছে আমরা আমরা ন্যাশনালিজমের অনেক দালালি করেছেন চীনের। আচ্ছা, ঠিক আছে, শুনতে হবে না। দেশে ফিরে আসুন, দেশে ফিরে অনেক আসুন। দালালি করেছেন। আমার নাম, তোমার নাম, চীন আর ভিয়েতনাম, বামপন্থীদের স্লোগান। এই স্লোগানটাই আজকে ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছে। সিপিএম এর মুখোশ খুলে গেছে, বামপন্থীদের মুখোশ খুলে গেছে। আরেকটা কথা, ভোটের আগে আপনাদের মুখোশটা খোলারই অপেক্ষা এক সেকেন্ড আপনাদের একটু বিরত করছি। একটা কথার উত্তর দিন না। অসমাপ্ত মন্দির তড়িঘড়ি উদ্বোধন করার এই প্রচেষ্টাটা কেন ভোটের আগে এই বছরই? এই যে একটু আগে মোদিজির সম্পর্কে, কেন্দ্র সরকারের সম্পর্কে যে ভুল পরিসংখ্যানগুলো বলা হচ্ছিল, আজকে আপনি তো কিছুক্ষণ আগে বামফ্রন্টের প্রশংসা করছেন। আজকে একটু আগে, আরে আপনি বলতে দিলে আপনি এবার বলতে দেব না। না না, বলুন। দালালি করছেন অনেকক্ষণ থেকে। ছোট করে বলুন, ল্যাঙ্গুয়েজটা ঠিক করে করুন। এবার এক মিনিট, আমি কি বলছি
যে এখানে প্রথম কথা বামপন্থী প্রতিনিধি উনি বললেন যে ধর্ম নিরপেক্ষতা। দেখুন, ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, ঠিক আছে? উনারা ধর্মকে অস্বীকার করতে পারেন, আমরা ধর্মকে অস্বীকার করি না। ভারতবর্ষের মানুষের মননে, ভারতবর্ষের মানুষের চিন্তাতে নিজের নিজের ধর্ম আছে। তাই আমার নেত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার। ওই জন্যে রাম মন্দির যেদিন প্রতিষ্ঠা হচ্ছে আমাদের তার বিরোধিতা নেই, কিন্তু যেই সব মানুষ রাম তো সবার, কিন্তু রামের মতো রামচন্দ্রের মতো মর্যাদা পুরুষোত্তম একজন ব্যক্তির যেদিন অভিষেক হবে, যদিও সেটা ধর্ম শাস্ত্রের বিরুদ্ধে, সেই দিন যেই মানুষরা নিজেদেরকে ব্রাত্য মনে করছে, এক মিনিট যেই মানুষরা আমি আবার বলছি, যেই মানুষরা ওই দিন নিজেদেরকে ব্রাত্য অনুভব করছেন, তো তাদের জন্য যদি কেউ মন্দিরের সাথে মসজিদ, গির্জা, গুরুদুয়ারাতেও যাওয়া হয়, সকলকে নিয়ে সভা করা হয়, আপত্তি কোথায় হতে পারে? এটা তো বামপন্থীদের। আচ্ছা বেশ, আমরা এই আলোচনায় ফিরবো, একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। আমরা অবশ্যই আলোচনায় ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনেই সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণবাবু, যে প্রসঙ্গে আমরা ছিলাম, যেটা বলছিলাম যে এই যে অযোধ্যায় যখন মিডিয়ার ভিড় এবং প্রচুর ফুটেজ পাবে অযোধ্যা, সেই সময় এই যে একটা কর্মসূচি, দলীয় কর্মসূচির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং পথে নামবেন স্বয়ং তিনি, সেটা কি কোনোভাবে ফুটেজ পাওয়ার একটা সুকৌশলী পন্থা হলো নাকি? কি মনে হয়? না, আমি তো একজন রাজনৈতিক কর্মী হিসেবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি রূপে যদি খানিকক্ষণ নিজেকে বাইরে থেকেও দেখি, রাজনৈতিক কর্মী হিসেবে আমি বিজেপি থেকে ফুটেজ কেড়ে নেওয়াটা দেখতে পাচ্ছি। এটা আমার ব্যক্তিগত পলিটিক্যাল অ্যাসেসমেন্ট। এছাড়া আমাদের একটা স্বতন্ত্র রাজনৈতিক দল, আমরা তো নিজেদের কর্মসূচি করব। এবং আমি যেটা বললাম, ওই দিন যেসব মানুষ নিজেদেরকে ব্রাত্য অনুভব করছেন তাদেরকে নিশ্চয়ই মানুষের মধ্যে তো যারা অন্যান্য ধর্মীয় উপাসনারকে মানেন, তাদের অনেক কারুর খুব খারাপ লাগতে পারে যে একটা ধাঁচা বলুন, যাই বলুন, সেটার হয়েছে। আমি এটা তা বলছি না। সবাইকে নিয়ে রাজনীতি করা আমার নেত্রী বিশ্বাস করেন এবং আমরা তাই জন্য মামাটি মানুষের রাজনীতিতে বিশ্বাস করি। কিন্তু এখানে খুব প্রাসঙ্গিক 2-3টে কথা বলছি। যেখানে বলা হলো, নীলাঞ্জন দা বললেন যে মন্দির আলাদা, বিগ্রহ প্রতিষ্ঠা আলাদা, এই ওই হ্যান ত্যান। আমি পরিষ্কার বলছি, ও শাস্ত্র মতে যতটুকু আমার পড়াশোনা, মন্দির গর্ভগৃহ সম্পূর্ণ হলে তার চূড়া এবং চূড়াতে যখন কলস প্রতিষ্ঠাপিত হবে, যে কলসটা আমরা জানি কোনো ধাতুর হয়, এই ধাতুর কলস প্রতিষ্ঠা হবে, তখনই মন্দির, এবং কলসের সাথে ধ্বজদণ্ড থাকবে, তখনই মন্দির সম্পূর্ণ মানা যাবে। যদি গর্ভগৃহের উপরে চূড়া না থাকে, তার উপর কলস আর ধ্বজদণ্ড না থাকে, সেটা সম্পূর্ণ নয়। এবং বিগ্রহ প্রতিষ্ঠার পর ধ্বজদণ্ডতে ধ্বজ তুলবে। তার কারণ হচ্ছে হিন্দু মতে যে আমাদের যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, যে বিগ্রহ, সে হচ্ছে তার অধিকারী। আমরা জানি দেবত্বের সম্পত্তি। পাশাপাশি আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা আজকে অনেকটা তাৎপর্যপূর্ণ বলা যেতে পারে। রাহুল গান্ধীর আজকের যে বক্তব্য, তিনি সাংবাদিক বৈঠকে যেটা বলেছেন, ভারত জোড়ো ন্যায় যাত্রার 3য় দিন আজ, এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে তৃণমূলের সঙ্গে জোট নিয়ে তিনি আশাবাদী এবং কিছু কিছু সমস্যা নিশ্চয়ই রয়েছে, কিন্তু সেগুলো সমাধান সম্ভব, এবং আসন সমঝোতা নিয়েও কিন্তু তিনি আশাবাদী। তার বার্তায় স্পষ্ট। সেটা কি বলেছেন প্রথমে শোনাবো আপনাদের। সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে, এবং তিনি যেটা বলেছেন যে কর্মসূচির কথা ঘোষণা করেছেন, আমরা আপনাদের আগেই বলেছি, সেই নিয়ে আমরা আলোচনা করছিলাম। সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাহুল গান্ধী, তিনি কিন্তু আজকে বললেন যে সমস্যা মিটিয়ে দ্রুত আসন সমঝোতা সম্ভব, গঠনমূলক আলোচনা চলছে তার মতে। অর্থাৎ বাংলায় জোটের ভবিষ্যৎ নিয়ে কিন্তু এখন তুঙ্গে তরজা।
আসন সমঝোতা ডেডলাইন পার, আমরা জানি ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের অনুপস্থিতি আমরা দেখেছি এবং তারপরেই এত কাণ্ডের মধ্যে রাহুল গান্ধী তিনি কিন্তু আজকে বললেন যে জোট নিয়ে তিনি আশাবাদী। বাংলায় জোটের ভবিষ্যৎ নিয়ে আমরা আলোচনা করব, তার আগে রাহুল গান্ধী কি বলেছেন শোনাবো। বেশ, বিশেষ কিছু কারণে সমস্যা হচ্ছে, আমরা শোনাবো রাহুল গান্ধী ঠিক কি বলেছেন। কিন্তু আমি যেমনটা বললাম যে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে তিনি আশাবাদী। তিনি বারবারই আজকে বলেছেন যে আসন সমঝোতা সম্ভব, যে সমস্যাগুলো আছে দ্রুত সমাধান করবেন এবং অবশ্যই জোটের ব্যাপারেও তিনি আশাবাদী, তার বার্তায় স্পষ্ট হয়েছে। আমি বাংলায় জোটের ভবিষ্যৎ নিয়ে জানতে চাইবো তাহলে কৃষ্ণবাবু। না, আমাদের তো কখনো কোনো অনীহা ছিল না। আর আমরা তো বলেছি যদি কোনো খারাপ বিষয়েতে বাংলার 42টা সিটের গুরুদায়িত্ব নিতে আমরা প্রস্তুত। সেখানে আমরা আগামী দিন অবিজেপি সরকার ইন্ডিয়া জোটের নেতৃত্বে যেটা হবে সেখানে বাংলার এই 42টা সিট তাদেরকে উপহার দেব। কিন্তু কংগ্রেসের সাথে আতাতে আমরা তো কখনো অনীহা প্রকাশ করিনি। এটা তো রাজ্য কংগ্রেস, এই বাংলা কংগ্রেস বলে যারা, তারা তো দেখেছি বারংবার কখনো শুভেন্দু অধিকারী, কখনো দিলীপ ঘোষ, কখনো সিপিএম তাদের সাথে গাঁটছড়া বেঁধেছে এবং তৃণমূলকে বিদ্ধ করার জন্য তারা বিজেপির সাথে সরাসরি আতাত করতে বিভিন্ন জায়গাতে, রাজনৈতিক আতাত বলে যা বোঝে সেটা করতে অধীরবাবুর নেতৃত্বে বাংলা কংগ্রেস কখনো পিছু পা হয়নি। তো বাংলা কংগ্রেস এবং তাদের মাথার উপর যে কেন্দ্রীয় কংগ্রেস আছে তাদেরকে ঠিক করতে হবে যে এই বাংলা কংগ্রেসকে তারা হয় নিয়ন্ত্রণ করুক, না তো যারা এই বিজেপির কুনকি হাতির কাজ করছেন তাদেরকে সরিয়ে যারা প্রকৃত নেতৃত্ব তাদেরকে তুলে আনুন। তার কারণ হচ্ছে তৃণমূলের বিরোধিতা করব, আবার বিজেপিকে প্রশ্রয় দেব, হ্যাঁ আবার নিজেকে বলবো আমি বিজেপি বিরোধী, এই সবকটা তো একসাথে হতে পারে না। তো এটা জানতে হবে, যেরকম আমি আবার বলছি 2016 থেকে 2021 এটা প্রমাণিত, আমরা নিজেদের ভোট, আমরা নিজেদের সমর্থন, সিট সব বাড়িয়েছি এবং আগেকারগুলো ধরে রেখে বাড়িয়েছি। যারা নিজেদের ভোট এবং সিট ট্রান্সফার করেছেন সেটা হচ্ছে কংগ্রেস এবং সিপিএম। তো তারাই জবাবটা দেবেন যে বিজেপির উত্থান এবং বিজেপিকে প্রধান বিরোধী করতে তো কংগ্রেস এবং সিপিএম এর ভোট ব্যাংক ব্যবহার হয়েছে, আমাদের ভোট ব্যাংক তো ব্যবহার হয়নি। এবং প্রধানত এটাতে কংগ্রেসকে ভূমিকা নিতে হবে, কেন কি 2016 সালে একটা বড় সংখ্যক আসন বিধানসভায় কংগ্রেসকে ভূমিকা নিতে হবে। বঙ্গ কংগ্রেস কতটা খুশি আজকের এই বার্তায়? রাহুল গান্ধী যা বললেন সেখান থেকে কি মনে হচ্ছে বঙ্গ কংগ্রেস কি বলবে? দেখুন, রাহুল গান্ধীর বক্তব্যটা তৃণমূলের জন্য কেবল নয়, সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী যতগুলো দল রয়েছে তাদের প্রতি একটা জেনারেল স্টেটমেন্ট প্রথমত। দ্বিতীয়ত আমি বলি যে বারবার করে হাইকমান্ড ইত্যাদি ইত্যাদি, হায়ার অথরিটি ইত্যাদির কথা হচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হিসেবে হাইকমান্ডটা অধীর চৌধুরী। আর অধীর চৌধুরী বারবার করে কেবল যে তৃণমূলের বিরুদ্ধে লড়বে এমনটা নয়, তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জিকেও তার বিরুদ্ধে লড়ার জন্য আহ্বান জানিয়েছেন। কাজেই আপনারা ভেবে নিতেই পারেন যে তৃণমূলের সাথে এখানে কতটা আমরা আতাত করছি ইত্যাদি ইত্যাদি। দেখুন, আমরা পরিষ্কার করে বলতে চাইছি, এই যে রাহুল গান্ধী যে ন্যায়যাত্রা করছেন সেই ন্যায়যাত্রা কিন্তু কেবল হাথরাসের বিরুদ্ধে নয়, এই ন্যায়যাত্রাটা হাঁসখালির বিরুদ্ধেও। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি এটা মিলিয়ে ফেলার চেষ্টা করা হয় যে রাহুল গান্ধী তৃণমূলের সাথে জোটে আগ্রহী, বাংলার কংগ্রেস, এমনটা কিচ্ছু নয়। বাংলার কংগ্রেসের মুখ দিয়েই জাতীয় কংগ্রেসের কথা বারবার করে বেরিয়েছে এবং আমরা আগেও যেরমভাবে বলেছি, অতীতেও যেরমভাবে বলেছি যে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের দুর্নীতি, দুই সরকারের অন্যায়ের বিরুদ্ধেই সমানভাবে আপোষহীন লড়াই চলবে। আমরা আজও সেই কথায় স্ট্রিক্ট। স্বপনবাবু কিভাবে দেখছেন? এক সেকেন্ড, বিষয়টা হচ্ছে যে বামপন্থীরা তো পরিষ্কারভাবে আগে থেকেই বলে দিয়েছে, ঘোষণা করেছে দিল্লি থেকে, যেদিন থেকেই আমাদের ইন্ডিয়া জোট হয়েছে, যে পশ্চিমবাংলায় তৃণমূলের সঙ্গে কোনো মতেই কোনো শর্তে আমরা জোট করব না। প্রয়োজন হলে আমরা এককভাবে লড়বো বামপন্থীরা, তাও ঠিক আছে, কিন্তু তৃণমূলের সঙ্গে কোনো জোট নেই। এক, 2 নম্বর হচ্ছে কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট করবে কি করবে না তারা একটা স্বাধীন দল, তারা সিদ্ধান্ত নেবে। তবে কংগ্রেসের যে বাংলা চ্যাপ্টার, যেটা উনি বলছিলেন রতনবাবু সঠিকভাবে উল্লেখ করছে, তাদের মধ্যে আশঙ্কা একটা আছে, বিশেষ করে অধীর চৌধুরীর মধ্যে একটা আশঙ্কা আছে যে তৃণমূলের মধ্যে সঙ্গে যদি আমরা জোট করি তাহলে বহরমপুরে বামপন্থীদের সঙ্গে জোট করে যে আসনটা পাওয়া গিয়েছিল, তৃণমূলের প্রথম টার্গেট হচ্ছে অধীর চৌধুরী, তাহলে প্রথম হারানোর টার্গেটটা কিন্তু অধীর চৌধুরীকে থাকবে তৃণমূলের। কারণটা হচ্ছে কি, অধীর চৌধুরীকে এখান থেকে নির্মূল করতে পারলে
তাহলে কংগ্রেস কিন্তু পশ্চিমবাংলা থেকে নির্মূল হয়ে যাবে। এটা তৃণমূল কিন্তু ভালোভাবে জানে, কারণ অধীর চৌধুরী পার্লামেন্টে বিরোধী দলনেতা হিসেবে যে ভূমিকাটা পালন আমরা করছে সারা অধীর রঞ্জন ভারতবর্ষে চৌধুরীকে বারবারই দেখেছি, তিনি কিন্তু জোটের পক্ষে নন। অবশ্যই একেবারেই এই নয়, মানে এই আলোচনায় আশঙ্কা আসবো, থেকে কিন্তু কিন্তু জোটের ভারত পক্ষে নয়। জোড়ো ন্যায় যাত্রার তৃতীয় দিন আজ, আর কোহিমা থেকে সরাসরি রয়েছেন একটু আমাদের ভুল বিশেষ হচ্ছে, এই প্রতিনিধি আশঙ্কা- সুচন্দ্রিমা। একটু কথা বলে নেব সুচন্দ্রিমার সঙ্গে। সুচন্দ্রিমা, রাহুল গান্ধী যে বার্তা আজকে দিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছো? একদমই মধুবন্তী, অনেকটাই তাৎপর্যপূর্ণ, কারণ এই ভারত জোড়ো ন্যায় যাত্রা যে স্থল থেকে শুরু হচ্ছে মণিপুর, এবং সেখান থেকে কংগ্রেস এই ন্যায় শব্দটা এই যাত্রার সঙ্গে যুক্ত করেছে, তারা মণিপুরকে বেছে নিয়েছে তাদের এই যাত্রার দ্বিতীয় পর্বের সূচনার জন্য, তাহলে তাৎপর্য তো এর সঙ্গেই যুক্ত রয়েছে। ন্যায় মানে তিনি সামাজিক ন্যায়ের কথা বলছেন, আর্থিক বৈষম্যের থেকে ন্যায়ের কথা বলছেন, সুরক্ষা ব্যবস্থা যা প্রত্যেক ভারতীয় তার মৌলিক অধিকার, সেই ভারতীয়রা যারা এই উত্তর পূর্ব প্রান্তে দীর্ঘ 8 মাস ধরে বঞ্চিত এবং সরকারের উদাসীনতা দেখে দেখে তারা হয়রান হয়ে গিয়েছে, তাদেরকে ন্যায় বিচার দেওয়ার জন্য রাহুল গান্ধী যখন এখানে যাত্রা করছেন এবং তৃতীয় দিনে তিনি সাংবাদিক বৈঠক করে তিনি বললেন যে বিজেপি বিরোধী শক্তি একজোট হয়েছে ভারতকে, তার সংবিধানকে রক্ষা করার জন্য, ভারতকে রক্ষা করার জন্য। সেই ইন্ডিয়া জোট তারা আসন ভাগাভাগি নিয়ে একেবারেই মারপিট করছে না, কিন্তু আসন ভাগাভাগি নিয়ে একটা সিদ্ধান্তে আগামী সময়ের মধ্যেই চলে আসবে। তাই তার এই কথাটাকে কোথাও না কোথাও একটা আশাব্যঞ্জক কথা বলেই মনে করা যেতে পারে। অন্তত আমরা রাজনীতির অলিগলিতে এতটা নিরাশাও এখনো দেখতে পাচ্ছি না, কিন্তু কেউ কেউ অনেক সময় যে এই মন্তব্যগুলো বা আলগা মন্তব্যগুলো করছেন তা উচ্চ স্তরে, অর্থাৎ শীর্ষস্থানীয় নেতৃত্ব, মানে রাহুল গান্ধী এক কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক কথা হচ্ছে, সোনিয়া গান্ধীর সঙ্গে তার এক কথা হচ্ছে, নীতিশ কুমার বা দলীয় নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব যারা ওই বৈঠকে উপস্থিত থাকছে তারা এক কথা বলছে, আর রাজ্যে তারা প্রদেশ কংগ্রেস বা অন্যান্য যে দলই হোক না কেন তারা জোটের মধ্যে মিটিং এর থেকে যে বার্তা দলীয় নেতৃত্বের কাছে যাচ্ছে তার একটা বিরূপ প্রতিক্রিয়া দিচ্ছে, তা কিন্তু একটা জোটের মধ্যে প্রভাব যে ফেলতে পারে তা আজকে অন্তত রাহুলের কথা থেকে এটা পরিষ্কার। এবং তাৎপর্যপূর্ণ আরো এই কারণে, এই যাত্রার মধ্যে দেখো যতই কংগ্রেস নেতৃত্ব বলুক যে এটা রাজনৈতিক যাত্রা নয়, এটা দলের আইডিওলজি সেট করা, যা ভারত জোড়ো যাত্রার প্রথম পর্বেও তারা বারংবার বলেছিলেন, কিন্তু গণতন্ত্রকে বাঁচানোর কথা যখন তারা বলছেন, আর সংসদীয় গণতন্ত্রে দাঁড়িয়ে গণতন্ত্রকে বাঁচানোর কথা যখন বলছে, ভোটের কথা তো অবশ্যই আসবে। 2024-এর লোকসভা নির্বাচনের আর কিছু সময় বাকি, এই যাত্রা যখন গিয়ে শেষ হবে মহারাষ্ট্র মুম্বাইয়ে, ততদিনে আমরা ভোটের দিনক্ষণও পেয়ে যাব। তাই বারংবার উত্তর পূর্বের মণিপুর, নাগাল্যান্ড, এখান দিয়ে যাত্রা শুরু হয়েছে, বাংলাতেও আসবে। খুব স্বাভাবিকভাবেই আমাদের এটা প্রশ্ন তার কাছে এটা রাখাটাই স্বাভাবিক যে তৃণমূল নেতৃত্বের সঙ্গে বাংলায় জোটটা করতে কংগ্রেস কতটা আগ্রহী। তাই রাহুল গান্ধীর মুখ থেকে আজকে যখন জোট নিয়ে কংগ্রেসের মতটা জানা গিয়েছে, আর তৃণমূল কংগ্রেস তো আগে মমতা বন্দ্যোপাধ্যায় জয়নগরের সভা থেকেও তিনি বলেছিলেন যে কথা বলতে বা আলোচনায় বসতে তিনি রাজি রয়েছে, সেটা কংগ্রেসের দিকেও ইঙ্গিত ছিল, বামেদের দিকেও ইঙ্গিত ছিল। হ্যাঁ, এবার যদি বামেরা যারা এখনো পর্যন্ত নিজেদের দিক স্পষ্ট করে উঠতে পারেনি, তারা যদি জানিয়ে দেয় যে আগামী সময়ের মধ্যে যে তারা এই জোটে কোন ভূমিকায় থাকছে, তৃণমূলের সঙ্গে এই রাজ্যে তারা জোট করবে না, ঠিক আছে, বোঝা যাচ্ছে, কিন্তু কংগ্রেসের সঙ্গে তাদের মতানৈক্য বা জেডিইউর সঙ্গে তারা যখন জোট করতে যাচ্ছেন, যে জেডিইউ এনডিএতে এত সময়টা ঘর করেছে, তখন তাহলে বাংলায় তাদের মত আলাদা, বিহারে গিয়ে মত আলাদা। তাই স্পষ্টটা আগামী সময় প্রত্যেকটি দলের মনে হয় করা উচিত, তাহলেই এর তাৎপর্য আরো অনেকটা বৃদ্ধি পাবে। দেখো, এটা ভারত জোড়ো ন্যায় যাত্রা, এটার সমগ্র একটা রাজনৈতিক কৌশল রয়েছে, সেটা কংগ্রেস দলের দায়িত্ব, কিন্তু জোটের প্রসঙ্গ এই যাত্রায় যত এগিয়ে যাবে, সবে আমরা 3 দিনে 300 কিলোমিটারের কিছু পথ বেশি অতিক্রম করেছি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি নাগাল্যান্ডের যে জায়গায়, প্রায় কিছুটা এগোলেই আমাদের রাত্রি যাপনের স্থান মোকোচুং, সেই জায়গা আমি দেখাতেও পারি, টেম্পারেচার যেখানে 11 ডিগ্রি সেলসিয়াস। তাই কোথাও তাপমাত্রা এখানে কঠিন থাকলেও কিন্তু জোট নিয়ে যে তাপমাত্রা খুব ঊর্ধ্ব গগনে রয়েছে তা কিন্তু নয়। তাই আলোচনা চলছে এবং খুব অল্প সময়ের মধ্যে সেই আলোচনা একটা ভালো খবর নিয়ে আসবে, এইটুকু অন্তত রাহুল গান্ধী আজকের তার বার্তা দিয়ে স্পষ্ট করেছে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি কোহিমা থেকে ছিলেন সুচন্দ্রিমার সঙ্গে।
আর এই প্রসঙ্গে আলোচনায় ফিরছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। তৃণমূলের সঙ্গে জোট প্রসঙ্গে আজ রাহুল গান্ধী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন শুনুন এবার। The status of the India alliance. I come from West Bengal. There's a lot of curiosity about what is the status of discussions with the Trinamool Congress, and is there going to be an alliance between Congress and TMC, because you are entering West Bengal very soon. इंडिया अलायंस के जो प्रोसेसेस हैं, डिस्कशंस हैं, अच्छी तरह चल रहे हैं। ज़्यादातर जगह आसान है, ज़्यादा कॉम्प्लिकेशंस नहीं है। एक दो जगह थोड़े ज़्यादा कॉम्प्लिकेटेड हैं, मगर मुझे लगता है कि काफ़ी आसानी से जो सीट शेयरिंग की बात है और बाकी चीज़ें हैं, हम इनको रिजॉल्व कर लेंगे और काफ़ी अच्छा इंडिया अलायंस चुनाव लड़ेगा। সময় খুব অল্প, সকলের কাছেই আসবো, প্রত্যেকের ছোট করে প্রতিক্রিয়া জানবো। কৃষ্ণবাবু, কি মনে হচ্ছে জোটের ফর্মুলাটা কি হবে তাহলে? না না, আমি অত্যন্ত গৌণ মানুষ, জোটের ফর্মুলা নেত্রী ঠিক করবেন, বাকি যারা অন্যান্য দলের আছেন। কিন্তু আমার এই ব্যাপারে আমরা পরিষ্কার যে জোট হোক আর না হোক, পশ্চিমবাংলার 42টা আসনের গুরুদায়িত্ব আমার নেত্রী নিজের কাঁধে নিয়েছেন এবং 2024-এর লোকসভাতে যে অবিজেপি সরকার গঠন হতে চলেছেন তাতে এই 42টা আসন বাংলা থেকে আমরা সেই ইন্ডিয়া জোট সরকারকে উপহার দেব। নিরঞ্জন বাবু, বিষয়টা হচ্ছে এমন একটা পরিস্থিতিতে আলোচনাটা হচ্ছে, প্রথম কথা যে অভিযোগগুলো মোদিজির সরকারের বিরুদ্ধে দেওয়া হচ্ছিল তার একটাই আমি উত্তর দেব, যে আজকে অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে কিন্তু ভারতবর্ষ বিশ্বের মধ্যে পঞ্চম শক্তিধর রাষ্ট্র, এবং আগামী 2 বছরের মধ্যে মোদিজি বলেছেন যে আমরা বিশ্বের তৃতীয় শক্তিধর রাষ্ট্রে পরিণত হব। নাম্বার 1। নাম্বার 2, আজকে যে জায়গাটাতে জোটের আলোচনা হচ্ছে সেই জায়গাতে গিয়ে কংগ্রেসের প্রাসঙ্গিকতাটা কি? এই 2024-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস 19-এর লোকসভার আসনগুলো ধরে রাখতে পারবে কিনা সন্দেহ। আমাদের অনুষ্ঠান আপনি শেষ করতে দেখেছেন হবে, ছোট যে ছোট করে মহারাষ্ট্রের মিলিন্দ সম্পূর্ণ দেওরা হরিন্দর বেরিয়ে বাবু, গেছে, দুজনকারই reaction আজকে হবে। মধ্যপ্রদেশের অল্প করে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বেরিয়ে গেছে, আজকে উত্তরপ্রদেশের জিতিন প্রসাদ আপনাকে একটু বেরিয়ে বিরত গেছে। করছি, বলুন। একটার পর বলুন। একটা। স্বপন বাবু বলুন। না না, চিৎকার বলুন। আরে বাবা, চিৎকার করলে কি করে হবে? আমি যেটা বলছি সেটা হচ্ছে যে সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়ার শুনছি জোট, আপনার কথা, স্বপন বাবু। সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়ার জোটটা যেটা, সেটার ক্ষেত্রে সিপিআইয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রথম থেকে ছিল এবং আগামী দিনেও থাকবে। কিন্তু পশ্চিমবাংলায় বামপন্থীরা কোনোদিন তৃণমূলের সঙ্গে জোট করবে না। সারা ভারতবর্ষে কিন্তু জোট করার ক্ষেত্রে সিপিআই একটা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে এবং সেটা নিচ্ছেও। আগামী দিনে বিজেপি সরকারকে কেন্দ্র থেকে অরিন্দম বাবু, ক্ষমতা থেকে বঙ্গ কংগ্রেস রাজি হবে হটানোর তো? জন্য বামপন্থীরা লড়াই করে ছোট যাবে। করে। একটা কথা আছে, একাই নাচে ছোট। একাই গায়ে একাই একটি সম্প্রদায়। কৃষ্ণদার মতো যেই নেত্রী তিনি তার গুরুদায়িত্ব তুলে নিতে চাইছেন, তিনিও সেই রকম একাই নাচছে একাই গাইছে, কে ওনাকে গুরুদায়িত্ব তুলে দিতে বলেছে? দেখুন, আমি যেটা বলেছিলাম প্রথমেই, যে রাহুল গান্ধী একটা জেনারেল কথা বলেছেন, সব দলকে নিয়েই একটা কথা বলেছেন, সেটাকে তৃণমূলের সাথে আলাদা করে মিলিয়ে ফেলার কোনো কারণ নেই। আমরা বলছি একদমই। পশ্চিমবঙ্গে ঠিক ভারতবর্ষে যেরকম কেন্দ্রীয় দলের যে বিজেপি দলের যে অন্যায় অবিচার, তার বেশ। মতো পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধেও একই রকম লড়াই আলোচনা চলবে। এখানেই আমাকে শেষ করতে হচ্ছে। বাংলা বলছে আজকের মতো এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ দিয়ে আপনাদেরও নমস্কার জানাচ্ছি। দেখতে থাকুন কলকাতা টিভি, 7 দিন 7 দিন।